আরও একবার রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত। আমরা দেখতে পেলাম বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো 20টি আসনে। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 20টি আসনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে পশ্চিমবঙ্গে ছিলেন। এই প্রথম তিনি পশ্চিমবঙ্গের রাজভবনে রাত্রিবাস করেছেন। গতকাল আরামবাগ, আজকে কৃষ্ণনগরের জনসভার পর প্রধানমন্ত্রী ফিরে গিয়েছেন। আর তারপরই আজ বিকেলবেলা, কিছুক্ষণ আগে, বিকেল এবং সন্ধে বলতে পারি আমরা, গোধূলি লগ্নে প্রায় বিজেপির প্রার্থী ঘোষণা হলো পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 20টি আসনের জন্য। এবং সেখানে সামান্যই চমক, বেশিরভাগ ক্ষেত্রে আগের বারের জেতা আসনের প্রার্থীরা অপরিবর্তিত রইলেন। একমাত্র আলিপুরদুয়ার বাদ দিয়ে, যেখানে আগের বারের প্রার্থী জন বার্লা, তাকে পরিবর্তন করা হলো। রাজ্য বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক বিধায়ক মনোজ টিগ্গা, তিনি এবার আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী হচ্ছেন লোকসভা আসনে। বাকি সবকটি জেতা আসনেই, 20টি আসনের ক্ষেত্রেই জেতা প্রার্থীদেরকে অপরিবর্তিত রাখা হয়েছে। কোচবিহারে নিশীথ অধিকারী, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, সুকান্ত মজুমদার, বালুরঘাটে মালদা উত্তরে খগেন মুর্মু, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, বহরমপুরে নির্মল সাহা, রানাঘাটে জগন্নাথ সরকার, বনগাঁয় শান্তনু ঠাকুর, যাদবপুরে হারা আসন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তিনি প্রার্থী, অশোক কান্ডারি জয়নগরে প্রার্থী, হুগলি আরেকটি জেতা আসন, লকেট চট্টোপাধ্যায় অপরিবর্তিত, কাঁথিতে সৌমিন্দ অধিকারী তৃণমূলের জেতা প্রার্থী ছিলেন গতবার, এবার বিজেপির তরফ থেকে প্রার্থী। ঘাটালে চমক, রাজ্য বিধানসভায় বর্তমান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, তিনি ঘাটালে প্রার্থী হচ্ছেন। যদি দেব অধিকারী অর্থাৎ দীপক অধিকারী তৃণমূল প্রার্থী, যিনি গতবার ঘাটাল থেকে নির্বাচিত ছিলেন, সাংসদ দেব, চিত্রতারকা দেব, তিনি যদি এবারও তৃণমূলের প্রার্থী হন, তৃণমূল যদি ঘাটালে দেবকে প্রার্থী করে, তাহলে দেব বনাম হিরণ এবার ঘাটালে রীতিমতো রূপলী পর্দার জোরদার লড়াই দেখা যাবে। পুরুলিয়াতে প্রার্থী হচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক এবং বর্তমান সংসদ, তিনি অপরিবর্তিত থাকলেন। বাঁকুড়া এবং বিষ্ণুপুর, বাঁকুড়ার 2টি আসনেই যথাক্রমে ডাক্তার সুভাষ সরকার এবং বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, তারাই প্রার্থী থাকছেন। জেতা প্রার্থী এখানেও পরিবর্তন করেনি বিজেপি। আসানসোলে পবন সিং চমক, বোলপুরে প্রিয়া সাহা, তিনি প্রার্থী হচ্ছেন। এবং হাওড়াতে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রথীন চক্রবর্তী প্রার্থী হচ্ছেন। হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবার বিজেপির প্রার্থী ঘোষণার মুহূর্তে, বাংলা থেকে যে 20 জন প্রার্থীর নাম ঘোষণা হলো, সেই নাম ঘোষণার মুহূর্তে আরও একবার চোখ রাখব। বিহার নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার शेड्यूल ट्राइब मनोज टिग्गा, বেলুরঘাট। এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সরাসরি। হিরণ, ঘাটালে যদি দেব প্রার্থী হন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শোনা যাচ্ছে দেবকে নাকি ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এবার দেবের সঙ্গে আপনার মুখোমুখি লড়াই, আরও একবার যাবতীয় দুর্নীতির কথা সামনে উঠে আসবে আপনাদের প্রচারে। দেখুন, লড়াইটা তো কোনো ব্যক্তির সঙ্গে নয়, লড়াইটা হলো পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে দুর্নীতির লড়াই। তৃণমূলের দুর্নীতির সঙ্গে আমরা লড়ছি এবং এই লোকসভাতে মেন টার্গেট হলো আমাদের লড়াই করা দুর্নীতির বিরুদ্ধে। এবং নরেন্দ্র মোদীজির নামেই ভোট হচ্ছে এবং হবে, মানুষ মোদীজিকে ভোট দেবেন এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ব। আমি একজন নিমিত্ত মাত্র, একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক, একজন সাধারণ কার্যকর্তা। পার্টি যা নির্দেশ দেবে আমাকে সেই অনুযায়ী আমি কাজ করব। হিরণ, একটা কথা আপনি বলছেন ঠিকই যে লড়াইটা দুর্নীতি বনাম বিজেপি, কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের নিশানায় বারবার চলে এসেছেন দেব, সাংসদ দেব। তিনি কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা নিয়ে ফিল্ম বানিয়েছেন বলে আপনার অভিযোগ। সাংসদ দেব, তার এলাকাতে ব্যাপক তোলাবাজি চলে, তার নামে কমিশন নেওয়া হয়, দেব সেটা জানেন বলে আপনার অভিযোগ। এই কথাগুলো বারবার এর আগে এসছে। এবার সম্মুখ সমরে যখন আপনি লড়বেন, দেবের বিরুদ্ধে যদি আপনি লড়েন, মানে আপনি তো লড়ছেনই, দেব যদি আপনার বিরুদ্ধে লড়েন, আপনি এগুলো বলবেন না? আমি সেটাই তো বলছি যে আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তো ঘাটালে ঘাটালের সাংসদ দুর্নীতি করেছেন গত 10 বছর ধরে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়বো। আমরা কোনো ব্যক্তি বিশেষের উপর লড়ছি না। বাংলার মানুষ, গরিব মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে ঠকানো হয়েছে এবং ঠকানো হচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করবো। এবং গত 10 বছর ধরে সাংসদ তহবিল থেকে শুরু করে, গরু চোরের কাছ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা থেকে শুরু করে সমস্ত রকম দুর্নীতি যেভাবে মানুষ সহ্য করেছে গত 10 বছর,
কিন্তু মানুষ আজ সন্দেশখালী দেখে মানুষ সাহস পেয়েছে। আপনাদের নির্ভীক সাংবাদিকরা যেভাবে সন্দেশখালীকে তুলে এনেছেন মানুষের কাছে, তাতে মানুষ অনেক বেশি সাহস পেয়েছে, অনেক বেশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এবং সেইখান থেকে গেলে ঘাটালে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে গরিব মানুষকে ঠকানো হয়েছে, বঞ্চিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তারাই এগিয়ে আসবে এবং তারা সবাই মোদিজিকে চাইবেন প্রধানমন্ত্রী করতে এবং পশ্চিমবঙ্গে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয় মোদিজির নেতৃত্বে। তার জন্য মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবেন মোদিজিকে। হিরণ, এই যে টোনটা সেট করে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী, আজকেও বারবার বলেছেন, একবার বলেছেন যে কোনো স্কিম পশ্চিমবঙ্গে ঢোকে তারপর সেটা স্ক্যাম হয়ে বেরোয়, আবার বলেছেন যে কমিশন ছাড়া পারমিশন তৃণমূল ভাবতেই পারে না, তার জন্য এইমসে পর্যন্ত আপত্তি জানায়। এই অবস্থায় দাঁড়িয়ে দেব যদি আপনার বিরুদ্ধে লড়াই করেন, আমি আবারও ফিরছি একই কথা হিরণ, তাহলে এই লড়াইটা রূপলী পর্দার গণ্ডি ছাড়িয়ে কতটা তিক্ত রাজনৈতিক লড়াই হতে পারে, যেখানে দুর্নীতি এই নির্বাচনের প্রধান ইস্যু হতে পারে বলে মনে করছেন অনেকেই প্রধানমন্ত্রীর বক্তৃতার পর? গত 2 বছর ধরে তো আমি সেই দুর্নীতির কথাই বলে আসছি, মানে অনেকেই সাহস করে বলে উঠতে পারেননি, কারণ দেব সুপারস্টার, বাংলা ফিল্মের বিরাট বড় স্টার এবং অনেক সিনেমা করছেন, প্রচুর ছবি করছেন। সেই জায়গা থেকে ওনার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে বলার সাহস অনেকেই পাননি। কিন্তু আমি গত 2 বছর যে মুহূর্তে জানতে পেরেছিলাম যে এনামুল হক গরুচোরের কাছ থেকে উনি টাকা নিয়েছেন, এবং আপনারা দেখলেন যে কয়েকদিন আগে যেভাবে দিল্লিতে ইডি প্রায় 8.5 ঘন্টা ধরে বসিয়ে প্রশ্ন করলো, আমি তো এটাই বারবার বলে আসছি। উনি বলছেন আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না, আমি কারো কাছে যদি 1 টাকা নিয়ে থাকি তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন, যদি উনি প্রমাণ না করতে পারি আমি, তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে। তো এইসব যে বড় বড় কথা, রাজনীতি রেখে ওনাকে ছাড়ছে না, উনি ছাড়তে চাইছেন। দেখুন, একটা বাচ্চা ছেলে নয় যে একটা হাতে নাজল ধরিয়ে দিলাম আর লজেন্স ধরিয়ে বললাম যাও তুমি ঘাটালে গিয়ে তুমি লড়াই করো লোকসভাতে, তাই না? তো বাংলার মানুষ ওনার যে মুখোশ, মিষ্টি মিষ্টি কথা বলে 5 বছর অন্তর হাত জড়ো করে উনি ঘাটালে আসেন আর তাদেরকে বলেন যে আমাকে ভোট দাও, আমি সব কাজ করব, এবং তারপরে উনি 11% লোকসভাতে পৌঁছান আর মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেন। লোকসভাতে পৌঁছয় না যে সাংসদ, সে মানুষের হয়ে লড়াইটা করবে কোথায়? যখন বাজেট সেশন চলে লোকসভাতে, তখন উনি অন্য বিদেশে গিয়ে সেখান থেকে ছবি সেলফি পোস্ট করেন। তো সেই সাংসদকে পেয়ে ঘাটালের মানুষ বুঝে গেছে তাদের যে 10 বছরের দুর্দশা, ঘাটালে একটা কাজ হয়নি। ঘাটাল মাস্টার প্রকল্পেটা আমি বারবার বলেছি, আবার বলছি, প্রমাণ সহ বলছি, যে ফাইন্যান্সের যে অ্যাকর্ডেন্স দেওয়া হয়েছিল তারপরে তো সাংসদ কোনো কাজ করেননি, খালি চিঠি লিখেছেন। আবার চিঠিতে আবার লোকসভা থেকে উত্তর দেওয়া হয়েছে যে না, ওখানে তো আমাদের ফিনান্সিয়াল যে ইনভেস্টমেন্ট তার কিন্তু এনওসি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে তো রাজ্য সরকারের কাজ, সাংসদের কাজ সেটা নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে বসা এবং তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলোকে ম্যাচ করে করা। হঠাৎ করে দেখেছি হিরণ এত করে বলছে, কেউ তো কখনো বলেনি, হঠাৎ করে আরামবাগে গিয়ে একটা মানে মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রীকে বলে দিলেন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন ঘাটাল প্রকল্প করে দেবেন, সেই জন্য আমি রাজনীতি ছাড়তে পারছি না, আমি আবার ভোটে দাঁড়াবো শুধু ঘাটাল মাস্টার প্রকল্প করার জন্য। তার 1 সপ্তাহকে নিজের দর বাড়ানোর জন্য আর দিল্লিতে গিয়ে লোকসভায় বলছিল এটাই আমার শেষ দিন, ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেল, মানুষ চারিদিকে হই হই রব উঠে গেল। আপনারা আমার ইন্টারভিউ নিলেন যে উনি তো ছেড়ে দিচ্ছেন, উনি তো আর আসবেন না, আপনি বলুন। আমি কিন্তু আপনাকে বারবার একটা কথা বলেছি যে উনি দুর্নীতি করেছেন এবং আগামী দিনে করবেন, সেই জন্যই উনি আবার লোকসভাতে দাঁড়াতে চাইছেন। মানে এত কোটি কোটি টাকা তো সিনেমা থেকে আসে না, এত কোটি কোটি টাকা তো সিনেমা করে আসে না। আপনারা খালি ওনার প্রপার্টি ডিটেলস আর বাকি যারা কাজ করছেন তাদেরকেও দেখে নেবেন। আপনারা আরটিআই করুন বা যেখান থেকে দেখে নেবেন, তারাই বুঝতে পারবেন যে অসামঞ্জস্যটা কোথায় এবং কেন ওনার রাজনীতি করার দরকার। এবং যেটা ঘাটালের মানুষ বলছিলেন, তার নিজের তৃণমূল কংগ্রেসের শঙ্কর দলুই বললেন, তাকে আবার উনি বললেন যে উনি আমার রাজনৈতিক গুরু, শঙ্কর দলুই আমার রাজনৈতিক গুরু। আবার এত প্রতিশোধ পরায়ণ উনি, এত প্রতিশোধ প্রিয়া ওনার মধ্যে, উনি তার 2 দিনের মধ্যে সেই শঙ্কর দলুইকে সাসপেন্ডও করিয়ে দিলেন। এবং সেটা আজকে আপনার দেখুন কুণাল ঘোষের বক্তব্য, তো সেটাই আপনারা শুনতে পাচ্ছেন যে একজন শাহজাহানের থেকে আর একজন বড় শাহজাহান উত্তর কলকাতাতে আছে। তো তৃণমূলের মধ্যে যে পুরোটা ফাঁপা, একটা ফাঁপা বেলুনের মধ্যে সবাই ঘুরপাক খাচ্ছে, সেটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। সেটা দেব সুপারস্টার হোক আর কুণাল বাবুর মতো একজন মানে অভিজ্ঞ রাজনীতিবিদ হোক, যেই হোক, সবাই বুঝে গেছে যে এখানে শুধু দুর্নীতি ছাড়া কোনো কথা হয় না। আর আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এসে সেই মানুষের যে বক্তব্য, মানুষ যে কথাগুলো বলতে চাইছিলেন, যেভাবে সন্দেশখালীতে মানুষ জেগে উঠেছেন এবং আপনাদের মতো নির্ভীক সাংবাদিকরা যেভাবে জীবনের পরোয়া না করে আপনার মানুষের কাছে সত্যকে তুলে নিয়ে এসছেন, বাংলার মানুষ 2024-এ সেই ফলটা আপনাদেরকে সবাইকে দেখাবে যে দুর্নীতির সঙ্গে বাংলার মানুষ আর আপোষ করবে না। মিথ্যেবাদী ফিল্ম স্টারদের শুধুমাত্র চকচকে মেকআপ করা ফেস দেখে সেইটাতে মানুষ আর ভুলবে না। মানুষ চায় রাজনীতি করতে, অরিজিনাল রাজনীতি করুক, তাদের জন্য কাজ করুক।
আরেকটা কথা ধীরন, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। এবারে আপনি একা, মানে এই 20টি আসনের ক্ষেত্রে এখনো 22টা বাকি আছে, সেখানে আরও চমক থাকতে পারে, কিন্তু এই 20টার মধ্যেও আপনি একা শুধুমাত্র রূপলী পর্দার মানুষ নন। ভোজপুরি সুপারস্টার পবন সিং আসানসোল থেকে তিনি প্রার্থী হচ্ছেন। এখানে আমার প্রশ্ন যে মানে একটা কি পাল্টা দেখতে পারি? পাল্টা অর্থাৎ আপনি যাবেন পবন সিংয়ের হয়ে প্রচার করতে, পবন সিং আসবেন আপনার হয়ে ঘাটালে প্রচার করতে, হতে পারে কি? পবন সিং তো বিরাট বড় স্টার, ভোজপুরি সুপারস্টার, বিরাট ভীষণ জনপ্রিয় বিহারে। না দেখুন, আমাদের দলটা তো পৃথিবীর সর্ববৃহৎ দল। আমাদের দল একটা ডেমোক্রেটিক একটা পার্টি। তো এটা কোনো আঞ্চলিক দল, যেহেতু আপনারা এখানে আঞ্চলিক দলকে দেখেন, তো আপনার আঞ্চলিক দলের মতো আমরা কেন নিজেরা সিদ্ধান্ত নিই না যে আমার ইচ্ছা হলো আমি পবন সিং যেন আসানসোলে চলে যাব, ওনার ইচ্ছা হলো ওনার বন্ধুত্বের খাতিরে উনি আমার এখানে ঘাটালে চলে না, কোনো হয় না। আমাদের দলে যেখানে যা যায় পার্টি নির্দেশ দেন এবং পার্টি সেটা ডিসাইড করেন। তো দল থেকে যখন কোনো নির্দেশ দেওয়া হয় যে কোনো কার্যকর্তাকে, সেই কার্যকর্তা সেই অনুযায়ী সেই নির্দেশটাকে পালন করে। তো দল যদি আমাকে বলে যে হিরণ তুমি আসানসোলে যাবে প্রচার করতে, নিশ্চয়ই যাবো। অনেক ধন্যবাদ হিরণ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আমাদেরকে জানানোর জন্য। লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী পদে নাম ঘোষণার পর হিরণ চট্টোপাধ্যায়, অভিনেতা এবং রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, জানালেন এবারে ঘাটালে প্রচারের তার প্রধান অভিমুখ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যে যুদ্ধ ঘোষণা ইতিমধ্যে প্রধানমন্ত্রী করে গিয়েছেন এবং সেই যুদ্ধকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। দীপক অধিকারী বা দেব যদি প্রার্থী হন তাহলে তিনি নিশ্চিতভাবে গত 2 বছর ধরে যে দুর্নীতির কথা বলে এসছেন, সরাসরি দেবকে অভিযুক্ত করে এসছেন, সে কথা তিনি এবার আবার জনসভায় বলবেন, বারবার বলবেন, তার ভোটের প্রচারে বলবেন। হিরণময় চট্টোপাধ্যায় হিরণ বলছেন যে দেব রাজনীতিতে দিতে আসেননি, বরং রাজনীতি থেকে নিতে এসছেন। ঠিক উল্টো তার কাজ, অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় বলছেন তিনি রাজনীতিতে দিতে এসছেন, তাই রাজনীতি থেকে যারা নিয়ে যাচ্ছেন, আখের গোছাচ্ছেন, যদি দীপক অধিকারী প্রার্থী হন তার বিরুদ্ধে ঘাটালে, তাহলে তিনি নিশ্চিতভাবে সেই দুর্নীতির বিরুদ্ধে আরও চড়া সুরে মুখ খুলবেন। আমরা কথা বলেছিলাম প্রার্থীপদ ঘোষণার পর পুরুলিয়ার বর্তমান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে। তিনি এবারেও প্রার্থী হচ্ছেন পুরুলিয়া থেকে বিজেপির। কি প্রতিক্রিয়া দিলেন আমাদেরকে একবার শুনে নেব। প্রার্থী কোনো বিষয় নয়, মেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে পুনরায় 400 আসন নিয়ে আর প্রধানমন্ত্রী বানানো। প্রার্থী পুরুলিয়াতে কি হচ্ছে না হচ্ছে এটা বড় ফ্যাক্টর না, আমি হচ্ছি কিংবা হচ্ছি, কিন্তু সব জায়গাতে প্রার্থী একজনেই, সেটা হচ্ছে মোদিজি। মোদিজি হচ্ছে আসল আমাদের প্রার্থী, মোদিজিকেই আমাদেরকে প্রধানমন্ত্রী করতে হবে, এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। বিপক্ষে যারা আছে তাদের তো প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে সেটাই বলতে পারছে না। কংগ্রেস পার্টি বলছে রাহুল গান্ধীকে, আর তৃণমূল বলছে খড়গেকে, ওরা কনফিউজ আছে। সরকার এই মুহূর্তে জগন্নাথ সরকার বর্তমান সাংসদ রানাঘাটের, যিনি আবার প্রার্থী হয়েছেন রানাঘাট থেকেই, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আমি কথা বলবো জগন্নাথবাবুর সঙ্গে। জগন্নাথবাবু আরও একবার প্রার্থী হলেন, আজকেই প্রধানমন্ত্রী সভা করে গিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেনও আপনি মঞ্চে, দেখলাম আজ দুপুরবেলা, তারপরেই বিকেলবেলা আপনার নাম ঘোষণা। প্রাথমিক প্রতিক্রিয়া কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর সবচেয়ে ভালো লাগছে জনগণ যে সার্ভেতে আমার সপক্ষে মত প্রকাশ করেছে। আমি যে তাদের জন্য 5টা বছর সঙ্গে ছিলাম, করোনা থেকে শুরু করে প্রতিদিন তাদের সঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমি তাদের প্রতি দায়বদ্ধ, দ্বিতীয়বারের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমি অশেষ যেমন জনসাধারণকেও আমার প্রণাম, নমস্কার, ভালোবাসা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ শরীরে যেন আমি নিজেকে জনসেবায় ব্রতী হতে পারি। জগন্নাথবাবু, যখন আপনি এবার রানাঘাটে প্রচারে বেরোবেন, নিশ্চিতভাবে আপনার কাছে সিএ এর কথা আসবে এবং প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন, কথাও দিয়ে গেছেন যে সিএ হচ্ছেই, সময়ের অপেক্ষা, এই মাসেই সিএ হচ্ছে নির্বাচন ঘোষণার আগে। নির্বাচনী জনসভাগুলোতে যখন যাবেন তখন কি কোথাও একটা তৃপ্তি কাজ করবে, কথা রাখতে পেরেছেন বলে? হ্যাঁ, সবচেয়ে ভালো লাগছে সিএ ব্যাপারটা। 2014 পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী ছিলেন উদ্বাস্তুরা, 2014 আগে যারা এসছে তাদের আমি পাল্টা প্রশ্ন করেছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম, যে কেন 2014 দ্বিজাতি তত্ত্বের দেশভাগ, স্বাধীনতা আন্দোলনে ওপারে বহুত বাঙালি, তার উত্তরসূরি এদেশে সেখানে উদ্বাস্তু হয়ে বসবাস করবে, আজকে আসলেও দিতে হবে, ভবিষ্যতে আসলেও তাদের দিতে হবে, এই দাবি জানিয়েছিলাম। তাই সিএরও আবার পরবর্তীকালে 2014 নয় আপডেট করার কথা দিয়েছেন মোদিজি। সেই জন্য মোদিজিকে আমার সহস্র প্রণাম এবং ভারতীয় জনতা পার্টিকে আমার
কি বলি, আমার কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নেই। ভারতীয় জনতা পার্টি গ্রাসরুটের একজন গরিব ঘরের সন্তানকে আজকে পার্লামেন্টের সদস্য বানায়, এটা বিজেপি ছাড়া অন্য কোনো দল হয় না। তাই মোদী যেমন চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, তাই আমার মাত্র একজন ক্ষুদ্র কৃষক পরিবারে নয়, আমি নিজে একজন চাষি হয়েও আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ভারতীয় জনতা পার্টির যেমন প্রতি, তেমনি রানাঘাট লোকসভা কেন্দ্রের হাজার আর লক্ষ লক্ষ জনসাধারণকে যারা আমার সমর্থনে সার্ভেতে মত প্রকাশ করেছে, তারা আমাকে দ্বিতীয়বারের জন্য সেবা করার সুযোগ দিয়েছে। তাই আমি দাস হিসাবে আমি নদিয়ার মাটিতে রানাঘাটে অনেক ধন্যবাদ জগন্নাথবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। বর্তমান সাংসদ হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায় আবার প্রার্থী হয়েছেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। লকেট, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আচ্ছা, লকেটের সঙ্গে আমরা কথা বলেছিলাম সরাসরি, লকেট কি জানিয়েছেন আমাদেরকে শুনে নিন। আপনার নাম চূড়ান্তভাবে ঘোষণা করে দিল, হুগলির প্রার্থী হচ্ছে লকেট চ্যাটার্জি, কি বলবেন? ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে, নেতৃত্বকে, কেন্দ্র এবং রাজ্যকে ধন্যবাদ জানাই আমাকে আবার হুগলিবাসীর জন্য সেবা করবার আরও সুযোগ দেওয়ার জন্য। আগামী দিন নরেন্দ্র মোদীজি যেরকমভাবে নির্দেশ দেবেন সেরকমভাবে চলবো, এবং এইটুকু বলতে পারি হুগলি লোকসভা আমরা সবাই মিলে আমরা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবো, আবার তুলে দেবো, এবং যে ব্যবধানে আমরা জিতেছিলাম এর থেকে ডবল ব্যবধানে আমরা হুগলি লোকসভা জিতবো। আমার ওপরে আস্থা রাখতে পেরেছেন যাদের আজকে 195 জন প্রার্থীর নাম আজকে চূড়ান্ত করেছেন উনি, এবং তাদের উপর আস্থা রেখেছেন আবার দ্বিতীয়বারের জন্য, এটাই আমাদের বড় কথা। পার্টির লাইন মেনে চলতে হবে এবং পার্টি যেরকমভাবে কাজ দেবে সেরকমভাবে এগোতে হবে, এবং বাংলায় তৃণমূল মুক্ত বাংলা তৈরি করতে হবে, এবং বিজেপি 35টা বেশি আসন আমরা দেব বলেছি, এবং আমরা যেরকমভাবে কথা দিয়েছি আমরা সেই কথা রাখবো। এই মুহূর্তে মুর্শিদাবাদে বহরমপুর থেকে প্রার্থী নির্মল সাহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো নির্মলবাবুর সঙ্গে। নির্মলবাবু, অধীর রঞ্জন চৌধুরী একসময় মিথ হয়ে যাওয়া, এখনো পর্যন্ত অবশ্যই মিথ তিনি, কিন্তু তার মার্জিন প্রত্যেক ভোটে কমছে, শেষ ভোটেও কমেছে, অনেকটা কমেছে। বহরমপুরে কি বা অন্য কিছু হতে পারে? করা হয়েছে এবং আমি অন্তর থেকে এটা গ্রহণ করেছি, এবং আমি মনে হয়েছে আমার যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, যে নীতিহীনতা, স্বাস্থ্য, শিক্ষা, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, সেখানে আমাদের মতো শিক্ষিত মানুষ যদি এই ব্যবস্থার মধ্যে না ঢুকি এবং আমরা যদি যে পলিসি আছে সেটার মধ্যে না ঢুকি, তাহলে দেশটা আরও খারাপের দিকে যাবে। নির্মল সাহা সরাসরি ছিলেন আমাদের সঙ্গে বহরমপুর থেকে, বিজেপি প্রার্থী, কিছুক্ষণ আগেই তার নাম ঘোষণা হয়েছে। আমি নির্মলবাবু আপনার কাছে আসবো। নির্মল মুখোপাধ্যায় ভূষণ সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন। প্রথম প্রার্থী তালিকা ঘোষিত 20 জনের, একটি মাত্র ক্ষেত্র ছাড়া আলিপুরদুয়ার, কোথাও জয়ী প্রার্থী বদল করা হয়নি, এবং আলিপুরদুয়ারও এলেন মনোজ টিগ্গা, আরেকজন জয়ী বিধায়ক। একটা দুটো অবশ্যই চমক আছে, হিরণ ঘাটালে, আসানসোলে সুপারস্টার ভোজপুরি সিনেমা সুপারস্টার পবন সিং, কিন্তু কোথাও ভীষণ বিশ্বাসী মনে হচ্ছে বিজেপি একজন জয়ী প্রার্থীকে বদল না করাতে। না, দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে ইলেকশনটা আমার মতে সবাই যেন, অনেকে মানে বিরোধী দলরাও মেনে নিচ্ছে, ইলেকশনটা হয়েই গেছে, এবং ইলেকশনটা সারা ভারতবর্ষে হয়ে গেছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় চলে এসেছে, এবং সেটা ইন্ডিয়া জোটের যারা মুখ তারা সবাই বলে বেরিয়েছে। যেমন ধরুন, সব থেকে যে বড় দল কংগ্রেস, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় 40-এর নিচে দিয়েছে, আর মল্লিকার্জুন খাড়গে 400-র ওপরে এনডিএকে দিয়েছে। এবার সেখানে দাঁড়িয়ে যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেই প্রার্থী তালিকায় আপনার আমার নাম থাকলেও কিছু আসতে যেত না, কারণ মুখটা, মানে আপনাকে বুঝতে হবে, মুখটা হবে নরেন্দ্র মোদী। মানে একটা ওভারঅল ইম্প্যাক্ট উনি এমন একটা ক্রিয়েট করেছেন, যে ইম্প্যাক্টটা ভীষণ রকমভাবে মানুষের মধ্যে যাচ্ছে, মানে সবটাই নরেন্দ্র মোদী। ইন্ডিয়া ইজ ইন্ডিয়া যেরকম কথা উঠেছিল, মোদি ইজ ইন্ডিয়া, এই দিকে যাচ্ছে জিনিসটা। সুতরাং মোদি ইজ ইন্ডিয়া যেখানে হয়, সেখানে কাকে প্রার্থী করলেন, কে 4 লাখের ডিফারেন্সে লড়ছে, কে 2 লাখের লড়ছে, কিছু এসে যায় না। তার কারণ হচ্ছে আলটিমেটলি সবটাই নরেন্দ্র মোদী, এবং লোকে যে মানুষ যে ভোটটা দেবে, ইন্ডিভিজুয়াল কোনো প্রার্থীকে দেখে আমার মনে হয় না ভোটটা দেবে। তারা ভোটটা দেবে হচ্ছে নরেন্দ্র মোদীকে দেখে। আজকে
কৃষ্ণনগরের জনসভায় আপনি যা দেখেছেন, এরপরে আর কিছু যদি বলার থাকে আমি খুব অবাক হব। তার কারণ হচ্ছে এই প্রথম দেখলাম একজন প্রধানমন্ত্রী তিনি ভিড় সামলাচ্ছেন এবং সেটা স্টেজ থেকে। এতটাই মানুষ তাকে দেখে উৎফুল্ল, সেখানে ধরুন রানাঘাটে কে প্রার্থী হলো, কৃষ্ণনগরে কে প্রার্থী হলো, যাদবপুরে কে কিচ্ছু এসে যায় না। মানে আপনি খুব মানে সোজা সরলভাবে জিনিসটা ভেবে দেখুন, একটা ওভারঅল ইম্প্যাক্ট উনি নিয়ে এসেছেন, সেই ইম্প্যাক্টের বাইরে এরা কেউ নয়, এবং যার ফলে ওরা কেউ হারবেন কেউ জিতবেন। যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 42টা আসনে আমি প্রার্থী, ঠিক একই রকম নরেন্দ্র মোদী সেটা বলেননি, বলেছেন আমার 42টা আসনই চাই। তার মানে চাই মানে কি? এবার আপনি জিনিসটা একটু ঘুরিয়ে নিন, যারা লড়বেন তারা ওর বিহাফেই লড়বেন, তাই এবং পরিষ্কার কথা ওকে দেখেই মানুষ ভোটটা দেবে। সুতরাং এই যে প্রার্থী তালিকা, এতে যদি কোনো চমক এসেও থাকে, সেই চমকটা চমক নয়, চমকটা মিলিয়ে গেছে, কারণ নরেন্দ্র মোদী সামনে চলে এসেছে, ওর থেকে আর বড় কিছু থাকতে পারে না। আমার একটা প্রশ্ন নির্মলবাবু আপনার কাছে, এই 42-এর মধ্যে 20 জন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের প্রথম প্রার্থী তালিকা কবে দেবে তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। আমি দেখতে পাচ্ছি সুব্রত বক্সী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের রাজ্য সভাপতি, তিনি এখনও পর্যন্ত বিভিন্ন জেলাতে মিটিং করে বেড়াচ্ছেন। 10 তারিখে তাদের ব্রিগেডের সভা নিয়ে তৃণমূল কি আদৌ এই লোকসভা ভোটটা লড়বার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে? না না, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই মানে এক দল হিসেবে তাকে তো লোকসভা ভোট লড়তেই হবে, কিন্তু আমার যেটা ধারণা, আমি যতটুকু বুঝি বা জানি, মমতা বন্দ্যোপাধ্যায় সব। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না একটা প্রার্থী তালিকা নিশ্চয়ই ওনার আছে তৈরি করা, একটা কন্টিনজেন্সি করা আছে, এবং সেটা উনি এখনো অবধি খুব পরিষ্কার করে বলেননি। তার কারণ হচ্ছে আমি যতটুকু আন্দাজ করি যে দলের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন চলছে, এবং এমন সময় বিজেপি তালিকাটা ঘোষণা করলো যখন মানে রীতিমতো তৃণমূলের ডামাডোল চলছে, ঠিক, এবং যার ফলে বিজেপি খানিকটা অ্যাডভান্টেজ এর থেকে পাবেই। খুব টাইমলি জিনিসটা করা হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এখনো ডিলিডালি করছে। তার কারণ দলের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা খুব অ্যাপারেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মপদ্ধতির কিছু ডিফারেন্স আছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও স্বীকার করেছেন, যে উনি আমাদের সর্বময় নেত্রী, কিন্তু ওর সঙ্গে কিছু কর্মপদ্ধতির আমার ডিফারেন্স রয়েছে, সেটা থাকতেই পারে। এবং সেই কর্মপদ্ধতিটা কি হবে, দেখুন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে একটি উপদেষ্টা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল 2021-এ, সেটা 2026 অব্দি আছে। এবার যে উপদেষ্টা সংস্থার সঙ্গে তাদের চুক্তি, তারা একটা নিজেদের মতো করে প্ল্যান করবে। ঠিক, এই প্ল্যানটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে ঘিরে যারা রয়েছেন, যে সিনিয়র লিডার রয়েছে, তারা একমত নাও হতে পারে। সুতরাং সেইখানে কার জোরটা থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রফেশনাল লিস্টটা, না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এতদিন যারা লড়াই করেছে সেই আবেগঘন লিস্ট? অর্থাৎ শাসক মানে এই রাজ্যের শাসক শিবিরে এখনো পর্যন্ত লিস্ট কে বানাবেন আর কার লিস্ট থাকবে সেটা নিয়ে কথা। ডক্টর রথীন চক্রবর্তীর প্রতিক্রিয়া বোধহয় দেখতে পাচ্ছিলাম, সম্ভবত আসছিল, যদি আমার পিসিআর আমাকে বলেন তাহলে আমি নিশ্চিতভাবে কাট করব। ডক্টর রথীন চক্রবর্তী হাওড়ার প্রাক্তন মেয়র হাওড়া কর্পোরেশনের, আমরা চেষ্টা করবো তার বক্তব্য শোনানো, কিন্তু এই মুহূর্তে নিউজ রুম থেকে ঈশানদেব চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। ঈশানদেব, সরাসরি তোমার কাছে আসবো। একটা কথা রাজ্য বিজেপির অন্দরমহলে ঘোরাঘুরি করছিল, মনোজ টিগ্গা শুভেন্দু অধিকারীর বড় সহায় রাজ্য বিধানসভা, চিফ হুইপ দলের মুখ্য সচেতক শুভেন্দু অধিকারীর নাকি প্রবল আপত্তি ছিল যে মনোজ টিগ্গা প্রার্থী হবেন, তাহলে তার বিধানসভার জোর কমে যেতে পারে। কিন্তু শেষমেশ মনোজ টিগ্গা প্রার্থী, আলিপুরদুয়ারের প্রার্থী, জন বার্লারকে বদল করে প্রার্থী। এই 20টি আসনে একমাত্র জয়ী যে প্রার্থীর আসন বদল হয়েছে বা জয়ী প্রার্থী বদল হয়েছে যে আসনে, সেটি আলিপুরদুয়ার। রসায়নটা কি? দেখো অনির্বাণ, মনোজ টিগ্গার আলিপুরদুয়ারে প্রার্থী হওয়া কিন্তু ভবিতব্যই ছিল। তার কারণ কিছুদিন আগে মনোজ টিগ্গা
বিজেপির বিধানসভাতে মুখ্য সচেতক হওয়া সত্ত্বেও মনোজ টিগ্গাকে যেভাবে আলিপুরদুয়ার জেলার সভাপতি করে দেওয়া হয়েছিল তাতেই স্পষ্ট হয়েছিল যে ওই জেলায় সংগঠনের ভার বা দলের রাশ মনোজ টিগ্গার হাতে যাক, এমনটা বিজেপি নেতৃত্ব চাইছেন। তার কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই রাজ্য থেকে যারা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, সেই সুভাষ সরকার, সেই শান্তনু ঠাকুর, সেই নিশীথ প্রামাণিক, তিনজনই টিকিট পেয়ে গেলেন। একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা যিনি বাদ পড়লেন। তার কারণ জন বার্লার কাজকর্ম বা জন বার্লা গত 5 বছরে কতটা জনসংযোগ রাখতে পেরেছেন তা নিয়ে বিজেপি নেতৃত্ব যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল না। সেই জন্যই মনোজ টিগ্গা, যিনি এলাকায় একেবারে মাটির সঙ্গে জুড়ে থাকা নেতা, বহু পুরনো বিজেপি নেতা, তার উপরেই বিজেপি আস্থা রাখতে চাইছিল। তাই মনোজ টিগ্গাকে যে টিকিট ওখানে দেওয়া হবে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছিল। তবে তুমি যেহেতু শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুললে অনির্বাণ, সেহেতু আমি একটু ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই যে এই মুহূর্তে রাজ্য বিজেপির সবচেয়ে বড় মুখ যদি কেউ হয়, তাহলে যে দু তিনজনের নাম আসবে তাদের মধ্যে অবশ্যই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, এদের নামই সবার আগে আসবে। আমি আশা করি তুমিও সহমত হবে। আজকে যে প্রার্থী তালিকা ঘোষিত হলো তাতে কিন্তু অনির্বাণ দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এই দুজনই প্রথম দিনেই শিলমোহর পেলেন। তার কারণ শুভেন্দু অধিকারীর নিজের ভাই সৌমেন্দু অধিকারী, তাকে কাঁথি থেকে টিকিট দেওয়া হলো। এটা কিন্তু বিজেপির জেতা আসনগুলোর অন্যতম নয়। এই কাঁথিতে গতবার শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা, তিনি তৃণমূলের টিকিটে জিতেছিলেন, সেখানে বিজেপি হেরেছিল। কিন্তু সেই আসনে প্রার্থী ঘোষিত হলো এবং শান্তিকুঞ্জ থেকে, মানে শুভেন্দু অধিকারীর পরিবার থেকে একটি প্রার্থী ঘোষিত হলো। আর অপরদিকে সুকান্ত মজুমদার নিজে আবার বালুরঘাট থেকে টিকিট পেলেন। কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি, মেদিনীপুরের স্ট্যান্ডিং এমপি দিলীপ ঘোষ, সেই আসনে কিন্তু আজকে প্রার্থী ঘোষিত হলো না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনির্বাণ। তার কারণ দিলীপ ঘোষ ওই আসনে প্রার্থী হবেন কি হবেন না সেটা নিয়ে এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব নিশ্চয়ই ভাবনা চিন্তা করছেন। না হলে যদি বিষয়টা পুরোপুরি নিশ্চিত থাকতো তাহলে দিলীপ ঘোষের নাম আজকেই ঘোষণা করে দিতে কোনো আপত্তি ছিল না। এই বিষয়টা কিন্তু আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে নির্মল কুমার সাহা, বহরমপুর থেকে বিজেপি প্রার্থী, কিছুক্ষণ আগে ঘোষিত হয়েছে তার নাম। আমাদের সঙ্গে আবার রয়েছেন সরাসরি কিছুক্ষণ আগেই যান্ত্রিক গোলযোগের সঙ্গে তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল যান্ত্রিক গোলযোগ। নির্মল বাবু, অধীর রঞ্জন চৌধুরীর মার্জিন কমছে, তিনি মিথ বটে ঠিকই, কিন্তু ক্ষয়িষ্ণু মিথ কি? আপনি কি মিথ ভেঙে দিতে পারবেন এবার বহরমপুরের মিথ? নির্মল বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো নির্মল বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ নির্মল বাবু, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর মিথ এখন ক্ষয়িষ্ণু, তিনি এখনো জিতছেন কিন্তু তার মার্জিন কমছে। শেষবারে 1 লাখের কাছাকাছি মার্জিনে এসে ঠেকেছেন অধীর রঞ্জন চৌধুরী। আপনি কি মিথ এবার ভেঙে দিতে পারবেন? না, নির্মল বাবুর সঙ্গে কোনো কারণে আমাদের যোগাযোগ সম্পূর্ণ হচ্ছে না, কোনো যান্ত্রিক গোলযোগে বারবার সমস্যা হচ্ছে। নির্মল কুমার সাহার সঙ্গে আমরা কথা বলতে পারছি না। নিশ্চিতভাবে যোগাযোগ করতে পারলে আপনাদের সঙ্গে কথা বলার পর নির্মল বাবুর কাছ থেকে শোনার চেষ্টা করব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আসনে বহরমপুরে প্রার্থী বিজেপি প্রার্থী নির্মল সাহা, তিনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? নির্মল বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। নির্মল বাবু, বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর মার্জিন প্রত্যেক ভোটে কমছে, তার জেতার ব্যবধান প্রত্যেক ভোটে কমছে। এবার কি আপনি সেই মিথকে পরাস্ত করতে পারবেন? দেখুন, এটা এটা যুদ্ধ, মানে সবসময়ের জন্যই যুদ্ধের যাওয়ার আগেই যদি সেনাপতি পরাজিত হয়ে যায় তাহলে তো যুদ্ধ জয়ী হবে না। আমি এখন এই সেনাপতি, আমি যুদ্ধ থেকে সরে যাওয়ার মতো লোক সেনাপতি নই। আমি এখানে যুদ্ধ জয় করার জন্য এসেছি। তবে অধীরদা আমাদের এখানে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় লোক, তার সঙ্গে লড়াই করা একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি নিজে মনে করি যে আমি এই লোকসভাতে যে যুদ্ধ হবে সেটা আমি নিশ্চিত মনে করি
যেটা আমি চেষ্টা করব ভালো করে আমার নীতি আদর্শের কথা বলে, আমি মোদি সাহেবের কথা বলে, কারণ মোদি যে সেট করে গেছে, যে জিনিসটা তৈরি করে গেছে, নতুন ভারতের স্বপ্ন দেখিয়েছে, যে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছে, সেইটাকে পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিষ্ঠা করার কাজ আমাদের করতে হবে এবং সেই জন্য শিক্ষিত মানুষকে আসতে হবে এবং শিক্ষিত মানুষ এসে যদি রাজনীতির হালটা না ধরে, পশ্চিমবঙ্গটা স্বাস্থ্য, শিক্ষা, বিচার ব্যবস্থার মধ্যে যে অরাজকতা রয়েছে সেইটাকে কিন্তু সরানো যাবে না। সুতরাং আমাদের মতো ভালো মানুষদের আসতে হবে এবং রাজনীতিতে এসে গোটা পলিসিটাকে নিজেদের মতো করে ভালো মানুষের জন্য ভালো সৎভাবে এটা করতে হবে। এটা একটা দেশের আহ্বান এবং এই আহ্বানে সাড়া দিয়ে আমি সামনে এগিয়েছি। বেশ, নির্মল বাবু, অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আপনার যুদ্ধ এবং এ রাজ্যে অধীর রঞ্জন চৌধুরীকে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের সমর্থক আর কেউ বলতে পারবেন না, এটা কেউ বলতে পারবে না। যদিও কংগ্রেস লিডারশিপের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অন্যরকম, হাইকমান্ডের সঙ্গে সম্পর্ক অন্যরকম। এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কাজ কতটা কঠিন বা কতটা সহজ বলে মনে হয় বর্তমান পরিপ্রেক্ষিতে? আমার কাছে মনে হয় যে লড়াই হবে নরেন্দ্র দামোদর মোদীর সঙ্গে রাহুল গান্ধীর, আর নিচের লড়াই হবে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ডক্টর নির্মল কুমার সাহার। মানুষ ঠিক করবে যে কাকে এই সম্মানে রাখা যায়, কাকে এই যোগ্য মনে করে মানুষ। আমরা মানুষের কাছে যাব, আমরা মানুষের কাছে আমাদের কথা বলবো এবং সেখানে মানুষ পছন্দ করবে কাকে আনবে না আনবে। সুতরাং আমার কাছে খুব পরিষ্কার এই জিনিসটা, যে আমি মনে করি যে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর যুদ্ধ আর বহরমপুর অধীর চৌধুরীর সঙ্গে নির্মল শাহর যুদ্ধ মোটামুটি একই রকম। এবারে যেরকম দাঁড়াবে মানুষ যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বললেন নির্মলবাবু। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং এই ব্যস্ততার মধ্যেও প্রতিক্রিয়া দেওয়ার জন্য, আমাদের সঙ্গে কিছুটা সময় দেওয়ার জন্য। ঈশান দেব চট্টোপাধ্যায়ের কাছে যাব। ঈশান, কিছুক্ষণ আগে নির্মলবাবু এখানে বসে একটি কথা বলেছেন, আসলে লড়াই একটাই, আসলে মুখ একটাই, নরেন্দ্র মোদী। নির্মল শাহ হুবহু তার পুনরাবৃত্তি করলেন, বললেন নরেন্দ্র মোদীর সঙ্গে আসলে লড়াই এবং সেই লড়াইয়ে আমি তার সৈনিক, ফলে এখানে লড়াই আমার সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর, আর গোটা ভারত জুড়ে লড়াই নরেন্দ্র মোদীর সঙ্গে বাকি বিরোধীদের, যাদের মুখ হয়ে হয়তো, যদিও জানি না বিরোধীরা এখনো মুখ ঠিক করেছেন কিনা, রাহুল গান্ধী রয়েছেন। এবারের ভোটে বিজেপির প্রার্থী যেই হন পশ্চিমবঙ্গে, এই 20 জনের মধ্যে যতজনের সাথে আমরা কথা বললাম প্রত্যেকে সবার আগে বলছেন নরেন্দ্র মোদীর কথা। কোথাও কি এই 42টি আসনেই, যে আসনের টার্গেট আজকে বেঁধে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী, 42-এ 42 আসলে প্রার্থী নরেন্দ্র মোদী? অনির্বাণ, এই কথা বলাই বাহুল্য, নরেন্দ্র মোদীর মুখটাকে সামনে রেখেই যে বিজেপির প্রত্যেকটি প্রার্থী, মানে 543টি আসনে এনডিএর যারা প্রার্থী থাকবেন তাদের মধ্যে নরেন্দ্র মোদী নিজে বারাণসীতে আর বাকি 542টিতেও যে নরেন্দ্র মোদীর মুখটিকে সামনে রেখেই সকলে লড়বেন, সেটা নিয়ে কোনো সংশয় নেই। তবে অনির্বাণ, আরেকটি বিষয় এখানে আমি তোমাকে একটু নোট করিয়ে দিতে চাইবো, যে নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে এবার লড়ার কথা বিজেপির সব প্রার্থী, গোটা সংগঠন ঠিক করে নিয়েছে, কথা ঠিকই, কিন্তু প্রত্যেকটি আসনে মুখ বাছাইয়ের ব্যাপারে বিজেপি এবার কতটা সতর্ক সেটা পশ্চিমবঙ্গের এই 20টি আসনের প্রার্থী ঘোষণার দিকে নজর রাখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো অনির্বাণ, আজকে যে 20টি আসনে প্রার্থী ঘোষিত হলো, আশা করা গিয়েছিল যে প্রথম 20টির মধ্যে, অনেকে আশা করেছিলেন যে 18টি আসনে বিজেপি আগেরবার জিতেছিল সেই 18টি আসনের প্রার্থীদের নাম অবশ্যই থাকবে এবং মূলত গতবারের জয়ী প্রার্থীরাই টিকিট পাবেন। আমরা দেখলাম সেই 18টি আসন কিন্তু সবকটাতে প্রার্থী ঘোষিত হলো না। দার্জিলিংয়ে প্রার্থী ঘোষিত হয়নি, জলপাইগুড়ি হয়নি, রায়গঞ্জ হয়নি, ঝাড়গ্রাম হয়নি, মেদিনীপুর হয়নি, ব্যারাকপুর হয়নি, এরকম এক গুচ্ছ আসন যেগুলোতে বিজেপি গতবার জিতেছিল। ঈশান, আমার সঙ্গে থাকো, আরো একবার আরেকজন প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অনির্বাণ বাবু, আপনাকে স্বাগত। এবং প্রথম প্রশ্ন, যাদবপুরের মতো একটা সিট যেটা একসময় বলা হতো বাম দুর্গ, ট্র্যাডিশনাল, তারপর সেখানে গতবার মিমি চক্রবর্তী জিতলেন এবং বড় ব্যবধানে জিতলেন, সেখানে এবার আপনার লড়াই, আপনি কতটা কঠিন লড়াই লড়তে নামছেন, আপনার নিজের কি ইভ্যালুয়েশন, আপনার নিজের কি মূল্যায়ন? আমরা সব লড়াই, সে কঠিন হোক সহজ হোক, সব লড়াই আমরা জানপ্রাণ দিয়ে লড়ি এবং আমাদের নেতা, আমাদের সেনাপতি এই লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই জন্যে কঠিন বা সহজ আমরা কোনো লড়াইকে এইভাবে মূল্যাঙ্কন করি না। সে মিউনিসিপ্যাল কর্পোরেশনের লড়াই হোক, পঞ্চায়েতের লড়াই হোক,
অ্যাসেম্বলির লড়াই হোক, লোকসভার লড়াই হোক, সবটা ভারতীয় জনতা পার্টির আমরা যারা সৈনিক, আমরা সম্পূর্ণ আমাদের এনার্জি, আমাদের সব কিছু দিয়ে আমরা লড়ি। এক। দ্বিতীয় হলো যে যাদবপুর, হ্যাঁ সত্যি খুব প্রেস্টিজিয়াস একটি সিট, এবং যাদবপুর বাংলার ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে, বাংলার ইতিহাসে যাদবপুরের একটি বিশেষ স্থান। এবং আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার পিএইচডি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, এবং সত্যি আমি খুব অভিভূত, কেননা এই যাদবপুর এক অর্থে প্রতীক সেই জাতীয় শিক্ষা আন্দোলন, যে আন্দোলন বাংলা থেকে যার উৎপত্তি হয়েছিল এবং সারা দেশকে জাতীয় শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছিল একটি নতুন শিক্ষা ভাবনা, শিক্ষা চিন্তা পরাধীন ভারতবর্ষে। এবং যাদবপুরের কাছে একজন ইতিহাসের ছাত্র হয়ে আমার এটা একটা বিশেষ, আমার একটা খুব পার্সোনাল একটা ফিলিং আছে। যাদবপুর প্রেস্টিজিয়াস সিট, এবং আপনি বললেন যে তৃণমূল কংগ্রেসের যিনি এর আগে এমপি ছিলেন, সত্যি তার আমি ভাবি এখন যে তার কি করুণ অবস্থা হলো অবশেষে। তাকে তিনি ইলেকট্রাল রাজনীতি থেকে মানে অবসর নিতে চাইলেন, এবং তিনি অনেক রকম কথা বলে, দুঃখের কথা বলে তিনি অব্যাহতি চাইলেন ইলেকট্রাল পলিটিক্স থেকে। অর্থাৎ আমি একটি বক্তব্য, আমার একটি বিশেষ অনুরোধ যাদবপুরের আমার যারা যাদবপুরের যারা ভোটার, যাদবপুরের যারা বাসিন্দা, যাদের আমি আশীর্বাদ প্রার্থী, তাদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা এমন একজনকে এইবারে জেতান যে আপনাদের পাশে থাকবে এবং আপনাদের সাথে, কেন্দ্রের সাথে একটি জাতীয় স্তরে সে বিভিন্ন কাজ, বিভিন্ন প্রকল্প, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে আরামবাগে বলেছেন, আজকে কৃষ্ণনগরে বলেছেন, যে বিকশিত ভারত এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে পশ্চিমবঙ্গ স্বাধীনতার অনির্বাণবাবু একটা বিষয়, আপনার যেরকম আমি 4 লক্ষ ভোটে পিছিয়ে থাকার, মানে আগের বারের তুলনাতে পিছিয়ে থাকার কথা বলে শুরু করেছিলাম, আপনার কিন্তু একটা অ্যাডভান্টেজও আছে। 2009-এর পর, আমার স্মৃতিশক্তি যদি খুব বেশি বিশ্বাসঘাতকতা না করে থাকে আমার সঙ্গে, 2009-এর পর এই প্রথম পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হচ্ছে, যে কোনো স্তরে, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা, যে কোনো স্তরে নির্বাচন, যাতে তৃণমূল এখনো প্রার্থী হাতড়াচ্ছে আর আপনারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, আর আপনি সেই প্রথম ঘোষিত প্রার্থীদের মধ্যে একজন। আপনি কাল সকাল থেকে চাইলে প্রচার শুরু করতে পারেন। আপনার এটা অ্যাডভান্টেজ কিনা যাদবপুরের মতো আসনে? অবশ্যই আমি কাল সকাল থেকেই শুরু করছি, এবং তৃণমূল কংগ্রেস অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্বে জর্জরিত, সেই জন্যে তারা হাতড়াচ্ছে, ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। 2009 থেকে, যবে থেকে তৃণমূল কংগ্রেস, এবং 2009 কেন, আমি 1984 সালেও চলে যাচ্ছি, যারা এই ঘরানার যারা জিতেছে তারা যাদবপুরকে ত্যাগ করেছে। তৃণমূল কংগ্রেস 2009-তে যাকে জেতালো, একেবারে নন পারফর্মিং মেম্বার অফ পার্লামেন্ট, কোনো এমপি লাইট সে খরচা করতে পারেনি। তৃণমূল কংগ্রেস যাকে 2014-তে জেতালো, সে 2019-এ রাম বলে চলে গেল হারওয়ার্ডে গিয়ে আবার পড়াতে আরম্ভ করলেন। তৃণমূল কংগ্রেস যাকে জেতালো 2019 সালে, সে অব্যাহতি নিয়ে নিল মানসিক চাপ, মানসিক অত্যাচার, অপমান, আর তার দলের থেকে সহ্য না করতে পেরে সে অব্যাহতি নিল। সেই জন্য তৃণমূল কংগ্রেসের রেকর্ড রয়েছে, এবং সেই জন্য তারা হাতড়াচ্ছে, এবং তাদের এই সন্দেশকালীর রেকর্ড পশ্চিমবাংলার মানুষ, যাদবপুরের মানুষ, যাদবপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ, বিশেষ করে যে মহিলারা, তারা কিন্তু একেবারে খুব নজর করে দেখছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার প্রাথমিক প্রতিক্রিয়ার জন্য। আগামীকাল থেকে প্রচার শুরু করে দেবেন বলছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির ঘোষিত প্রার্থী। আজ যাদের নাম ঘোষণা হয়েছে সেই 20 জনের মধ্যে অন্যতম, এবং যাদবপুর অবশ্যই একটি নজর কাড়া কেন্দ্র বরাবরই, বিশেষ করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম সাংসদ নির্বাচিত হয়েছিলেন এই যাদবপুর কেন্দ্রেই সোমনাথ চট্টোপাধ্যায়কে, সিপিআইএমের হেভিওয়েটকে হারিয়ে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে তখন রিপাবলিকান। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যথারীতি আরও একবার তিনি বালুরঘাট থেকেই সাংসদ হওয়ার জন্য ছাড়পত্র পেয়েছেন তার দলের কাছ থেকে। কিছুক্ষণ আগে তার নাম ঘোষণা হয়েছে বালুরঘাট আসনে, তারপর তার প্রতিক্রিয়া শুনে নেব। কর্মী আমি, এবং পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে দ্বিতীয়বার বালুরঘাট লোকসভা সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দেয়া, মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা সাহেবের প্রতি এবং মাননীয় অমিত শাহজির প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই।
এবং আমার বিশ্বাস আমার জেলার মানুষ, আমার লোকসভার মানুষ, তারা আমার পাশে থাকবেন। আমি যা কাজ করেছি সেই কাজের হিসেব নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব। মিথ্যে কথার প্রতিশ্রুতি নয়, যা করেছি তার হিসেব দেব এবং মানুষের পাশে যতদিন আমি সংসদ আছি ততদিন এইভাবে মানুষের পাশে প্রতিটি সুখ দুঃখে মানুষ আমাকে পাবে।